হাতে একটা গ্রেনেড নিয়ে সামনের দিকে এগোচ্ছিল একটা মুসলিম শিশু, আর তার ঠিক পেছনেই বোরকা পরে তাকে অনুসরণ করছিল তার মা। ওদিকে ক্রিসের স্নাইপারের নিশানা ছিল তার একদম বুকের উপর। সামান্য লিড পেলেই তার বন্দুকের একটা গুলি সেই শিশুটির বুক এফোর ওফোর করে দেবে। তো বন্ধুরা, বলছি আমেরিকান শ্রেষ্ঠ স্নাইপার ক্রিস কাইলের এক অজেয় কাহিনী, যে 2 মাইল দূর থেকে তার শত্রুকে চোখ বন্ধ করে শেষ করে দেয়। বলছি অস্কার জয়ী সিনেমা দ্য আমেরিকান স্নাইপারের গল্প। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সিন শুরু হয় ইরাকের এক যুদ্ধের ময়দানে। ইউএস নেভি সিলের স্নাইপার ক্রিস কাইল এক দালানের ছাদে উঠ পেতেছিল, আর তার উপরে দায়িত্ব ছিল নিজ দিয়ে যাওয়া আমেরিকান কনভয়ের সুরক্ষা দেয়া। এদিকে রাইফেলের স্কোপে সে দেখতে পায় এক লোক তখন ফোনে কথা বলছিল, কিন্তু যতক্ষণ পর্যন্ত কনফার্ম না হওয়া যাচ্ছে যে লোকটা শত্রুদেরকে খবর দিচ্ছে, ততক্ষণ ক্রিস আর গুলি চালাতে পারবে না। এভাবে লোকটা চলে যাওয়ার পর দৃশ্যপটে আসে এক নারী আর তার ছোট্ট শিশু। মহিলাটি পোশাকের নিচ থেকে একটা গ্রেনেড বের করে বাচ্চাটির হাতে ধরিয়ে দেয়। এরপর সিন শিফট হয়ে আমরা অনেক বছর পেছনে ফিরে যাই। আমরা ক্রিস কাইলের শৈশব দেখতে পাই, যেখানে তার বাবা তাকে শিকার করা শেখাচ্ছিল, এবং দেখা যায় ক্রিস একটা হরিণ শিকার করে তার বাবার শাবাশি পায়। এদিকে ক্রিসের এক ছোট ভাই ছিল যার নাম ছিল জেফ। একদিন জেফকে একটা বড় ছেলে ধরে মারধর করছিল। এরপর ক্রিস দৌড়ে গিয়ে ওই বুলিটিকে পিটিয়ে নিজের ভাইকে বাঁচিয়ে নেয়। ঠিক ওই রাতেই ডিনারের টেবিলে তার বাবা তাদেরকে একটা অদ্ভুত শিক্ষা দেয়। সে বলে পৃথিবীতে 3 ধরনের মানুষ আছে। এক হলো ভেড়া, যারা মনে করে যে পৃথিবীতে কোনো খারাপ কিছুই নেই, আর 2 হলো নেকড়ে, যারা শিকারী বা শয়তান, আর 3 হলো ভেড়া বা কুকুর অথবা শিপডগ, অর্থাৎ যারা নেকড়েদের হাত থেকে ভেড়াদেরকে রক্ষা করে। এটা শুনে ক্রিস কাইল ঠিক করে যে সে একজন শিপডগ হবে। সে নিজের দেশকে সবার হাত থেকে রক্ষা করবে। এভাবে কয়েক বছর পর ক্রিস বাড়িতে ফিরে দেখেছে তার গার্লফ্রেন্ড অন্য এক লোকের সঙ্গে বিছানায় দুমদাম করছে। দেখা যায় ক্রিস ওই লোকটাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয় এবং সাথে সাথে তার গার্লফ্রেন্ডকেও বিদায় করে দেয়। এরপর একদিন সে টিভিতে দেখতে পায় তানজানিয়া এবং কেনিয়ায় আমেরিকান দূতাবাসে সন্ত্রাসীরা হামলা করেছে। এতে করে ক্রিস তখন রাগে ফুঁসতে থাকে। সে সিদ্ধান্ত নেয় যে এখনই সময় মিলিটারিতে যোগ দেওয়ার জন্য। এরপর সে অফিসে গিয়ে রিক্রুটমেন্ট অফিসারকে বলে যে সে দেশের জন্য লড়তে চায়। অফিসার তাকে সিল প্রোগ্রামে জয়েন করার জন্য পরামর্শ দেয়, আর এরপর শুরু হয়ে যায় তার নারকীয় এক ট্রেনিং। তীব্র শীতে সমুদ্রের পানিতে ভিজিয়ে রাখা, প্রচন্ড জলের তোরে তাকে এক্সারসাইজ করানো, এভাবে সবকিছুই তাকে সহ্য করতে হয়। এদিকে ক্রিস বয়সে কিছুটা বড় হওয়ার কারণে ট্রেনাররা তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু সে কোনো মতেই হাল ছাড়ে না। আর এরপর শুরু হয়ে যায় স্নাইপারের ট্রেনিং। দেখা যায় সে পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ক্রিস সবাইকে ছাড়িয়ে যায়। এরপর স্নাইপার ট্রেনিং এর সময় ক্রিস করে বসে এক অদ্ভুত কাজ। দেখা যায় সে 2 চোখ খোলা রেখে শুট করে দেয়। তখন ট্রেনার তাকে ধমক দিয়ে বলে যে 1 চোখ বন্ধ রাখতে, যাতে করে ফোকাস ঠিক থাকে। কিন্তু ক্রিস তখন জিদ ধরে বলে আমাকে 2 চোখই খোলা রাখতে হবে। এতে করে ট্রেনার রেগে গিয়ে তাকে 50টা পুশ আপের শাস্তি দেয়। কিন্তু ঠিক তখনই ক্রিস ঘাসের মধ্যে লুকিয়ে থাকা একটা সাপকে নিখুঁত নিশানায় খতম করে প্রমাণ করে যে সেই ঠিক ছিল। এদিকে ব্যক্তিগত জীবনে ক্রিসের তানিয়া নামে একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়। এখানে তানিয়া জানিয়ে দেয় যে সে কোনোদিন নেভি সিলকে বিয়ে করবে না, কিন্তু নাছোড়বান্দা ক্রিসের বারবার ফোন আর জেদের কাছে সে হার মেনে যায়। দেখা যায় তাদের প্রেম জমে ওঠে এবং এক পর্যায়ে তারা বিয়ে করে ফেলে। কিন্তু দেখা যায় বিয়ের পিড়িতে থাকাকালীন সময় খবর আসে যে তাদেরকে ইরাকে একটা স্পেশাল মিশনে পাঠানো হয়েছে। এর ফলে ক্রিসকে বাসর ঘরের বদলে যুদ্ধে যেতে হয়। এরপর আমরা ফিরে যাই সেই ওপেনিং সিনে। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই গ্রেনেড হাতে বাচ্চাটার কথা। দেখা যায় বাচ্চাটা গ্রেনেড নিয়ে আমেরিকান কনভয়ের দিকে দৌড়ে যাচ্ছিল, আর এতে করে ক্রিস তখন দোটানায় পড়ে যায়। আসলে সে কোনো বাচ্চাকে মারতে চাইছিল না, কিন্তু তার কাছে সেই মুহূর্তে কোনো উপায়ও ছিল না। এক পর্যায়ে সে ট্রিগার চেপে দেয়। দেখা যায় বাচ্চাটা তখন মাটিতে লুটিয়ে পড়ে। এরপর ওই মহিলাটি দৌড়ে এসে যখন গ্রেনেডটি তুলে নিয়ে কনভয়ের দিকে ছুটতে চায়, ক্রিস তখন আবারও তার ট্রিগার চাপে, আর সাথে সাথে সেই মহিলাটিও মারা যায়। কিন্তু গ্রেনেডটি নিরাপদ দূরে ব্লাস্ট হয়ে যায়, আর ফলে আমেরিকান সৈন্যদের কোনো ক্ষতি হয় না। এরপর ক্যাম্পে ফেরার পর সবাই ক্রিসকে অভিনন্দন জানালেও সে এতে করে খুব বেশি একটা খুশি হয় না। সে বুঝতে পারে যে দেশকে রক্ষা করা মানে সবসময় বীরত্ব নয়, মাঝে মধ্যে এমন নিষ্ঠুর পাষাণ সিদ্ধান্তও নিতে হয়। এরই মধ্যে এক কুখ্যাত আল কায়দা নেতা জাওয়াহিরকে ধরার জন্য শুরু হয় ডোর টু ডোর সার্চ অপারেশন, আর ক্রিস তখন দালানের ছাদ থেকে উপর দিয়ে পাহারা দিচ্ছিল। দেখা যায় সে এতটাই ডেডিকেটেড ছিল যে নিজের পোস্ট ছেড়ে সে এক মুহূর্তের জন্য নড়তে চাইছিল না। এমনকি সে প্রস্রাব করার জন্য নিচে নামতে রাজি ছিল না। দেখা যায় এক শিফটে সে একাই 6 জন শত্রুকে খতম করে দেয়, আর যা ছিল অন্যান্য স্নাইপারদের সম্মিলিত স্কোরের চেয়েও অনেকটাই বেশি। এতে করে সৈন্যরা তাকে তার লিজেন্ড বলে ডাকতে শুরু করে। এরপর সিন চলে যায় শত্রুপক্ষের আস্তানায়। দেখা যায় ক্রিস কাইল এখন আল কায়দার কাছে একটা আতঙ্কের নাম হয়ে ওঠে। তারা ক্রিস কাইলের মাথার উপর একটা পুরস্কার ঘোষণা করে, আর ঠিক এই সময় শোনা যায় মোস্তফা নামে একজন সিনিয়র স্নাইপারের কথা। জানা যায় এই মোস্তফা অলিম্পিকে শুটিং এ গোল্ড মেডেল পেয়েছিল, আর সে ছিল পৃথিবীর সব অসম্ভব শট নিতে ওস্তাদ। এরপর শুরু হয়ে যায় 2 স্নাইপারের মনস্তাত্ত্বিক লড়াই। এদিকে ক্রিস মাঝে মধ্যেই ছাদে বসে পাহারা দিতে খুব বিরক্ত হচ্ছিল। সে সবসময় সৈন্যদের সাথে সরাসরি লড়াই করতে চাইতো, কারণ সৈন্যরা যখন দালানের ভেতরে ঢোকে তখন একজন স্নাইপার হিসেবে সে তাদের নিরাপত্তা দিতে পারত না। অনেক সময় চোখের
সামনে তার সঙ্গীরা গুলি খেলেও সে নিজে কিছুই করতে পারত না। এ কারণে একদিন সে তার পোস্ট ছেড়ে সরাসরি মেরিনদের সাথে যোগ দেয়। এরপর তারা রেড দিয়ে একটা বাড়িতে গিয়ে পৌঁছায় আর সেই বাড়ির মালিকের হাতে জাওয়াহিরের ছবি দিয়ে জানতে চায় এই লোককে তারা চেনে কিনা। তখন সেই বাড়ির মালিক জানায় যে সে আল কায়দার সেকেন্ড ইন কমান্ড দ্য বুচার বা কসাইয়ের খবর দিতে পারবে, তবে তার বিনিময়ে তাকে $1,00,000 মানে 1 কোটি টাকা পুরস্কার দিতে হবে। এদিকে তার ইনফরমেশন সঠিক বুঝতে পেরে কাইল যখন টাকা নিয়ে সেই বাড়ির দিকে যাচ্ছিল ঠিক তখনই সে তার গর্ভবতী স্ত্রীকে ফোন করে আর তানিও তাকে খুশির সঙ্গে শোনায় যে তার নাকি ছেলে হতে চলেছে। কিন্তু এই আনন্দ আর বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ করেই কাইলের কনভয়ের উপর হামলা হয়ে যায়। ওদিকে ফোনের ওপাশ থেকে তানিয়া শুধু গুলির শব্দ আর চিৎকার শুনতে পাচ্ছিল। তার স্বামী বেঁচে আছে কিনা তাও সে জানতো না। দেখা যায় এই হামলাটি চালিয়েছিল সেই দক্ষ স্নাইপার মোস্তফা। কাইল তাকে প্রতিহত করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে যায়। এদিকে বুচার ততক্ষণে খবর পেয়ে যায় যে ওই লোকটি আমেরিকানদের তথ্য দিয়েছে। এরপর সে ভয়ঙ্কর চরম নিষ্ঠুরতার পরিচয় দেয়। সে গিয়ে ওই লোকটির ছোট ছেলেটিকে একটা ড্রিল মেশিন দিয়ে সবার সামনে টুকরো টুকরো করে কেটে ফেলে এবং সেই লোকটিকেও গুলি করে মেরে ফেলে। সবশেষে বুচার আর মোস্তফা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই যে প্রথম ট্যুর শেষ করে কাইল আবার বাড়িতে ফিরে এসেছে, কিন্তু যুদ্ধ তাকে অনেকটাই বদলে দিয়েছিল। সে মানসিকভাবে সবসময় অশান্ত থাকতো। সারাক্ষণই সে আমেরিকান সৈন্যদের স্নাইপার হামলার ভিডিও দেখতো। দেখা যায় তানিয়া তাকে মন খুলে কথা বলতে বললেও সে তখন তা এড়িয়ে যায়, কারণ ইরাকের সেই নৃশংসতার কথা সে তার পরিবারকে কোনোভাবেই জানাতে চাইছিল না। এরপর ডাক্তারের কাছে গেলে দেখা যায় কাইলের ব্লাড প্রেশার প্রচন্ড হাই হয়ে গেছে, কিন্তু কাইল সেটাকে কোনোভাবেই গুরুত্ব দেয় না। এরই মাঝে তানিয়া একটা পুত্র সন্তানের জন্ম দেয়। দেখা যায় কাইল আবারও তার দ্বিতীয় ট্যুরের জন্য ইরাকে চলে যায়। এদিকে সন্ত্রাসী আল কায়দা বাহিনী তার উপরে ইনামের পরিমাণ আরো বাড়িয়ে দিয়েছে। যদি কেউ তাকে হত্যা করতে পারে তাকে 10 কোটি টাকা দেওয়া হবে। আর অন্যদিকে দেখা যায় কাইল এখন নেভি সিলদের একটা দলের নেতৃত্ব দিচ্ছিল। এভাবে একদিন খবর আসে যে সেই বুচার মানে সেই কসাই আল কায়দা সন্ত্রাসী একটা বিল্ডিং এর মধ্যে ঘাপটি দিয়ে আছে। ঠিক তখনই কাইল আর তার দল একটা পাশের বাড়িতে অবস্থান নেয় তার উপরে নজরদারি করার জন্য। দেখা যায় সেই বাড়ির মালিক তাদের ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। এভাবে খাওয়া দাওয়ার মাঝখানে কাইল হঠাৎ লক্ষ্য করে যে সেই লোকটির কনুয়ের চামড়া খুব খসখসে হয়েছিল। এতে করে সিন বদলে যায় একটা টান টান উত্তেজনায়, কারণ কাইল খুব ভালো করে জানতো যে স্নাইপাররা দীর্ঘক্ষণ কনুয়ে ভর করে দিয়ে শুয়ে থাকে বলে তাদের কনুইতে এমন দাগ পড়ে থাকতো। এতে করে কাইলের তার উপরে সন্দেহ হয়ে যায়। দেখা যায় সে বাথরুমে যাওয়ার বাহানায় পুরো ঘরটাকে তখন তল্লাশি করে এবং একটা গোপন কুঠুরির মধ্যে প্রচুর বন্দুক আর বিস্ফোরক খুঁজে পায়। এরপর সে ফিরে এসে ডিনার টেবিল থেকেই সেই লোকটিকে চাপড়ে ধরে আর গান পয়েন্টে নিয়ে সেই লোকটিকে দিয়েই আল কায়দার আস্তানার দরজা খোলাতে বাধ্য করে। এরপর দরজা খুলতেই শুরু হয়ে যায় প্রচন্ড গুলির লড়াই। দেখা যায় বিশ্বাসঘাতক লোকটা তখন পালানোর চেষ্টা করলেও সে সেখানেই মারা যায়। আর কাইল তখন ভেতরে ঢুকে দেখে যে বুচার সুড়ঙ্গ দিয়ে পালানোর চেষ্টা করছে, কিন্তু কাইলের টিমের এক্সপিরিয়েন্সের কাছে তারা আর টিকতে পারে না। বুচার একটা গাড়িতে করে পালাতে গেলে কাইলের দল গাড়িটি লক্ষ্য করে ভারী গুলি বর্ষণ করতে শুরু করে আর দেখা যায় একটা ভয়াবহ বিস্ফোরণে বুচার সেখানে মারা যায়। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই যুদ্ধ শেষ করে কাইল যখন বাড়িতে ফিরে আসে তখন সে এক অদ্ভুত সমস্যায় ভুগছিল। দেখা যায় সামান্য শব্দ তাকে যুদ্ধের ময়দানের কথা মনে করিয়ে দিচ্ছিল। এরই মাঝে তাদের একটা কন্যা সন্তান জন্ম নেয়। দেখা যায় হাসপাতালে তার মেয়ে যখন কাঁদছিল এবং নার্স অন্য কাজে ব্যস্ত ছিল তখন কাইল প্রচন্ড এক্সাইটেড হয়ে যায় আর নার্সের উপরে সে চিৎকার করতে আরম্ভ করে। এদিকে তার এমন খিটখিটে মেজাজ দেখে তানিয়া প্রচন্ড হতাশ হয়ে যায় আর সে বলে, তুমি তোমার সন্তানদের শৈশব মিস করছো, আমি শুধু একাই সকল স্মৃতি জমাচ্ছি, কিন্তু তুমি আমার পাশে নেই। দেখা যায় কাইল তখন শুধু একটা কথাই বলে আর সে বলে যে সে পরিবার আর দেশকে রক্ষা করছে, কিন্তু দেখা যায় সে এখানেও শান্তি পায় না। যুদ্ধের ময়দান তাকে আবারও ডেকে নেয়। ইরাকে ফিরে আসার পর একটা মিশনে কাইলের খুব কাছের বন্ধু বিগলসের মুখে গুলি লেগে যায় আর এই হামলার পেছনে ছিল মোস্তফা নামে সেই কুখ্যাত স্নাইপার। এতে করে কাইল তখন রাগে ক্ষোভে ফেটে পড়ে। বিগলসকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এরপর কাইল তাকে দেখতে গেলে বিগলস মজা করে বলে যে সে নাকি বিয়ে করতে যাচ্ছে। এতে করে কাইল মনে করে সে সুস্থ হয়ে যাচ্ছে। এভাবে তৃতীয় ট্যুর শেষ করে বাড়িতে ফিরে আসার পর তানিয়ার সাথে কাইলের একটা ভয়াবহ ঝগড়া হয়। তানিয়া তাকে জিজ্ঞেস করে, তোমার কি মরার শখ হয়েছে? তুমি দেশের জন্য যথেষ্ট করেছো। সে সাফ জানিয়ে দেয় কাইল যদি আবার যুদ্ধে ফিরে যায় তবে সে ফিরে এসে তার সন্তানদেরকে আর পাবে না। ঠিক এরই মাঝে কাইল খবর পায় যে হাসপাতালে বিগলস মারা গেছে আর এই খবর কাইলকে পাথরের মতো শক্ত করে দেয়। আর তার জীবনের এখন একটাই লক্ষ্য হয়ে ওঠে আর সেটা হলো স্নাইপার মোস্তফাকে খতম করা। এরপর সিন বদলে যায় একটা শ্বাসরুদ্ধকর মুহূর্তে। একদিন পাহারার সময় কাইল দেখতে পায় এক লোক একটা গ্রেনেড লঞ্চার দিয়ে আমেরিকান সৈন্যদের দিকে এগোচ্ছিল। কাইল তাকে সাথে সাথে গুলি করে আর তখনই একটা ছোট্ট বাচ্চা দৌড়ে এসে ওই গ্রেনেড লঞ্চারটি তুলে নেয়। কাইল তখন আবারও দোটানায় পড়ে যায়, কারণ তাকে আবারও সেই ছোট্ট শিশুটিকে মারতে হবে। এরপর সে মনে মনে প্রার্থনা করছিল বাচ্চাটা যেন ওটাকে ফেলে দেয় আর ভাগ্যক্রমে ঠিক সেটাই হয়। দেখা যায় বাচ্চাটি সেই অস্ত্রটি ফেলে দেয় এবং কাইলও একটা মারাত্মক অপরাধ বোধ থেকে বেঁচে যায়। এভাবে একটা ধূলিঝড়ের পূর্বাভাস থাকা সত্ত্বেও কাইল আর তাদের টিম শহরের একটা দালান
দালানের ছাদে অবস্থান নেয়, কিন্তু তাদের পজিশন ছিল ভুল, কারণ অন্য অ্যাঙ্গেল থেকে শট নিয়ে মোস্তফা আরো একজন আমেরিকার সৈন্যকে খতম করে দেয়। এরপর দ্রুত জায়গা বদলানোর পর কাইল তার স্কোপে মোস্তফাকে পরিষ্কার দেখতে পায়, কিন্তু তার টিম এটা কোনো মতেই বিশ্বাস করতে চাইছিল না, কারণ মোস্তফা তখন 2100 গজ দূরে, মানে প্রায় 1.2 মাইল দূরে ছিল। তখন টিমের সদস্যরা বলে যে এত দূর থেকে কাউকে দেখা অসম্ভব, আর গুলি করা সে তো আরো অসম্ভব। এদিকে নিচ থেকে আল কায়দার জঙ্গি সদস্যরা তাদেরকে ঘিরে ফেলেছিল। তখন লিডার কাইলকে সাবধান করে দেয় যে এখন গুলি করো না, তাহলে বিদ্রোহীরা আমাদের অবস্থান জেনে যাবে, আর ব্যাকআপ টিম আসার আগ পর্যন্ত কোনো শট নেওয়া যাবে না। কিন্তু কাইল ভালো করে জানতো এই সুযোগ একবার হারালে মোস্তফাকে আর কোনোদিনই পাওয়া যাবে না, তাই সে সবকিছু উপেক্ষা করে কাইল ট্রিগার চেপে দেয়, আর গুলিটা তখন বাতাস ছিঁড়ে অনেকটা সময় নিয়ে ঠিক মোস্তফার মাথায় গিয়ে লাগে, আর সেখানেই খতম হয়ে যায় মোস্তফা। এরপর সিন বদলে যায় একটা মরণ লড়াইয়ের দিকে। দেখা যায় গুলির শব্দ শুনে বিদ্রোহীরা চারপাশ থেকে হামলা করতে শুরু করে দেয়। এদিকে তারা সংখ্যায় কম হওয়ার কারণে খুব সাবধানে এমন খরচ করছিল, আর লড়াইয়ের মাঝখানে কাইল তার স্ত্রী তানিয়াকে ফোন দিয়ে শুধু একটা কথা বলে, আর সেটা হলো আমি এখন বাড়িতে ফেরার জন্য তৈরি। দেখা যায় চারপাশে তখন ধূলিঝড়ার অন্ধকার ছিল, আর ব্যাকআপ টিম এসে পৌঁছালে তখন সেই অন্ধকারের সুযোগ নিয়ে তারা একটি গাড়ির দিকে দৌড়ায়, কিন্তু দেখা যায় দৌড়ানোর সময় কাইলের গায়ে একটা গুলি লাগে, কিন্তু ভাগ্যক্রমে সে ট্রাকে উঠতে সক্ষম হয়ে যায়। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই কাইল পাকাপাকি ভাবে তার বাড়িতে ফিরে এসেছে, কিন্তু যুদ্ধ তাকে কোনোভাবেই ছাড়ছিল না। একদিন তানিয়া তাকে দেখতে পায় সে গভীর মনোযোগ দিয়ে টিভি দেখছিল, অথচ টিভিটা পুরোপুরি বন্ধ ছিল। আবার বাচ্চাদের খেলার সময় একটা কুকুর যখন একটা বাচ্চার জামার কলার কামড়ে ধরে, কাইল তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তার বেল্ট খুলে কুকুরটিকে মারতে চায়, কিন্তু তানিয়া চিৎকার করে উঠলে তখন কাইলের হুঁশ ফিরে আসে। এরপর কাইল একজন ডাক্তারের সঙ্গে দেখা করে, আর ডাক্তার তাকে জানায় সে 160 জন শত্রুকে খতম করার অফিসিয়াল রেকর্ড নিয়ে এখন পর্যন্ত আমেরিকার ইতিহাসের ডেডলিয়েস্ট স্নাইপার হয়েছে। এভাবে ডাক্তার তাকে জিজ্ঞেস করে এতগুলো খুনের জন্য তার মনে কোনো অনুশোচনা আছে কিনা। তখন কাইল জবাব দেয় যে না, আমার শুধু একটাই আক্ষেপ, আমি আরো বেশি আমেরিকান সৈন্যকে কেন বাঁচাতে পারলাম না। এভাবে ডাক্তার কথা বলার পর তাকে বুঝতে পারে এবং তাকে যুদ্ধাহত পঙ্গু সৈনিকদের একটা সাপোর্ট গ্রুপে নিয়ে যায়। দেখা যায় কাইল সেখানে সবার সঙ্গে খুব দ্রুত মিশে যায় এবং সে তাদের শুটিং রেঞ্জে নিয়ে গিয়ে স্নাইপারের ট্রেনিং দেয়। এভাবে একজন আহত সৈনিক লক্ষ্যভেদ করার পর সে খুব ইমোশনাল হয়ে বলে কেবল আহত হওয়ার পরই সে প্রথম নিজেকে আবার আস্ত মানুষ বলে মনে করছে। এভাবে ধীরে ধীরে কাইল স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে। সে সন্তানদের সঙ্গে খেলতো এবং স্ত্রীকে সময় দিত এবং তার সঙ্গে ছেলেকে স্বীকার করা শেখাতো, আর এভাবে তানিয়া তার স্বামীকে ফিরে পেয়ে বেশ গর্বিত বোধ করে। এভাবে একদিন কাইল তার স্ত্রীকে জানায় যে এক মা নাকি তার কাছে সাহায্য চেয়েছে, আর ওই মায়ের ছেলে যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়েছে এবং তার কাইলের সাহায্য দরকার। এরপর কাইল যখন ওই তরুণ মেয়ের সৈন্যকে সাহায্য করতে বেরিয়ে যায়, তখন তানিয়া অপলক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকে, কিন্তু সে জানতো না যে এটাই ছিল তার স্বামীর সঙ্গে শেষ দেখা। এরপর দৃশ্য বদলে যায় একটা হৃদয় বিদারক বাস্তবতায়। মুভির শেষ সিনে জানা যায় সে তরুণ মেরিন সৈন্যটি যাকে সে সাহায্য করতে গিয়েছিল সেই দিনই কাইলকে সে গুলি করে হত্যা করে ফেলে, আর এর কোনো কারণ তখন জানা যায় না। আসলে ভাগ্যের কি নির্মম পরিহাস, যেখানে 160 জনেরও বেশি শত্রুকে একাই খতম করেছে এই স্নাইপার, অথচ নিজের দেশেরই এক পাগল যুবকের হাতে তাকে মরতে হয়। এরপর মুভি শেষে এই গ্রেট স্নাইপার ক্রিস কাইলের জানাজা এবং অন্ত্যেষ্টিক্রিয়ার একটা বাস্তব ফুটেজ দেখানো হয়, যেখানে হাজার হাজার মানুষ তাদের এই বীরকে শেষ বিদায় জানাতে রাস্তায় নেমে আসে, আর আমেরিকার পতাকায় মোড়ানো একটা কফিনে শুয়ে থাকা অবস্থায় ক্রিস কাইল বুঝিয়ে দেয় যোদ্ধা হয়তো মরে যায়, কিন্তু তার বীরত্বগাথা একেবারে অমর হয়ে থাকে। আর এভাবেই শেষ হয়ে যায় আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর স্নাইপার ক্রিস কাইলের জীবনের গল্প। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। ভালো লাগলে বেশি বেশি লাইক করুন আর সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন গল্প সবার আগে চলে যায় আপনার দরজায়। তো আজ যাচ্ছি তবু যাচ্ছি না, দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।